রূপনারায়ণ নদের বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতন এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূর। বাঁধের ধারে ধারে দুপাশে বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমেই জেলেপাড়া, তার ডান দিকে বাগদিপাড়া, আর উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বসবাস করে। অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তত্তর করে এগিয়েই চলেছে। বাঁধের উপর দিয়ে প্রায় মাইলখানেক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর। এই চরেই গায়ের লোকেরা মরা পোড়ায়। আশপাশের প্রায় 10খানা গায়ের মধ্যে এই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড়। পাড়া গায়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে তা বিশ্বাস করা যায় না। শ্মশানের চারদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ, আধপোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাড়, ভাঙ্গা হাড়ি আর সরা। যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে চলে যায়। তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শেয়াল, কুকুর আর শকুনেরা আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়। কাছের ঝাঁকড়া শিরীষ গাছটায় একদল শকুন থাকে। হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ার নগেন দুলুই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। প্রায় 4 দিন কেটে গেল। সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল। যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার। সেদিন সকালে জেলে পাড়ার জনা কয়েক লোক ডিঙ্গি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো, আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানোর শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন দুলুইয়ের পচা গলা মৃতদেহটা চড়ে এসে আটকে আছে। শকুন খানিকটা ছিঁড়েও খেয়েছে। চোখ দুটো শকুনে খুবলে খেয়ে নিয়েছে তার, শুধু চোখের গর্ত দুটো আছে। জেলেরা এই বীভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল। সকলে তখন সেখানে ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছাড়ছে যে তখন সবাই সেখানে চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতর থেকে এনে মাটি চাপা দিয়ে চলে গেল। রাত্রিবেলা মাটির ভেতর থেকে নগেনের মৃত দেহটা তুলে শিয়াল, কুকুরে খেয়ে ফেলল। নগেন দুলুইয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল। তার 2 ছেলে, তাদের আবার বিয়েও হয়েছে। তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধটা করল। জেলেপাড়া, বাগদিপাড়ার অনেকে নিমন্ত্রণ খেয়েও গেল। এই ঘটনার পর প্রায় মাসখানেক কেটে গেল। তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো। কখনো বাগদিপাড়া থেকে, আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস, মুরগি, ছাগল চুরি যেতে লাগলো। একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখল তাদের আম গাছটার নিচে যেন কে একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে ঢুকে ঘর বন্ধ করে দিল। এদিকে মায়ের চেঁচানি শুনে ছেলেরা হারিকেন হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখল, কিন্তু কাউকেই দেখা গেল না। তখন তারা বলা বলি করতে লাগলো যে ওসব মনের ভুল, গাছের ছায়া দেখে মা হয়তো ভয় পেয়েছে। রাতে বাঁধের উপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। গ্রামের তা সকলেই দেখেছে। রাত্রে শ্মশানে মরা নিয়ে যাওয়া একেবারে বন্ধ হয়ে গেল। জেলেরা সারাদিন রূপনারায়ণের মাছ ধরে সন্ধ্যা হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো। এমনকি বাঁধের উপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধে হলেই রাস্তায় একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে। সারাদিন খোঁজ করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে। তার আধখানা কে যেন চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাকিটা পড়ে আছে এক গাছতলায়। খবরটা শুনে রাখাল এসে দেখলো ব্যাপারটা, কিন্তু কি করবে, তাই সে কিছু না বলে চলে গেল সেখান থেকে। মনে মনে সে বুঝলো
নগেন দুলুই ভূত হয়ে এইসব কাণ্ড করছে। জেলে পাড়ার ফকির আর নিধিরাম দেখলো নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা। ওরা চোর ভেবে জিজ্ঞেস করলো, আরে ওখানে কে রে? আরে কে দাঁড়িয়ে আছিস? সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো। ওরা আশ্চর্য হয়ে দেখলো লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতন জ্বলছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল। এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে ওরে বাবারে বলে ছুট লাগালো। সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যে 7টার পরে নগেন দুলুইয়ের বাড়ির আশপাশের রাস্তায় আর কেউ যায় না। ফকির জেলে নগেনের 2 ছেলেকে বললে, বাপু, ব্যাপার খুব সুবিধের মনে হচ্ছে না। তোমার বাপ ভূত হয়েছে, তোরা ছেলে পুলে নিয়ে থাকিস। একটা কিছু ব্যবস্থা কর, তা না হলে কোন দিন তোদের বিপদ হতে পারে। কিন্তু নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বলল, কি ব্যবস্থা করা যায় দেখি খুড়ো। মাও একদিন দেখেছিল, আমরা তো তার কথা বিশ্বাসই করিনি, কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে যে উপায়ও নেই। নগেনের ছোট ছেলে বললে, আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে ওই সাদা কাপড়ে ঢাকা একটা মূর্তি দেখেছিলাম, কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর ওই বলা হয়নি। নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলে, তারপর গম্ভীরভাবে বললে, এখানে তো ভূতের ওঝাও নেই, তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে, সে নাকি ভূত ছাড়ায়। তোরা তার কাছে যা, সে কি বলে দেখ। এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বললে, মহেশপুর এখান থেকে প্রায় ওই 4 ক্রোশের উপরে, যেতে আসতে প্রায় ওই 9-10 ক্রোশ। আজকে তো আর যাওয়া সম্ভব নয়, কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাবক্ষণ, বিকেলের মধ্যে তাহলে ফিরে আসতে পারবো। এইভাবে 2 ভাই যুক্তি করল। সেদিন রাত্রে ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে। রাতে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত প্রায় তখন কটা, ওই 2-2:30 হবে। হঠাৎ হাঁস মুরগির ঘরে ঝটপটানি আর ওই কোক কোক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের। নগেনের বউ ভাবলে বোধহয় হাঁস মুরগির ঘরে শিয়াল ঢুকেছে। এই কথা মনে করে সে একটা হারিকেন আর একটা লাঠি নিয়ে বাইরে বেরিয়ে এলো। উঠোনে পা দিতেই সে দেখলো খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝ বরাবর। তার লম্বা লম্বা লিকলিকে হাত দুটোতে 2টো মুরগি ঝুলছে, আর সে মুরগি দুটোকে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে নগেনের বউ চিৎকার করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। সেই শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এলো হারিকেন নিয়ে। উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের। ছেলেরা জিজ্ঞেস করলে, কি হলো মা, তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে 2-1 কথায় ছেলেদের সব ব্যাপারটা বললে। উঠোনের যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল। সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখলো চারদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে, কিন্তু ধারে কাছে কাউকেই দেখা গেল না। ছোট ছেলে বলে উঠল, হয়তো শিয়াল টিয়াল ঢুকে ওই মুরগিটা খেয়েছে। রাতের অন্ধকারে শিয়ালের চোখ দুটো ওই দপদপ করে জ্বলে মা, মা হয়তো সেটা দেখেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে, তোরা আমার কথা বিশ্বাস করলি নে, কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে,
তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা, মুখটাও দেখা যাচ্ছে না, চোখ দুটো দপ দপ করে জ্বলছে রে। আর লিকলিকে লম্বা হাত দুটোতে দুটো মুরগি ছিল, আর সে মুরগিগুলোকে সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে। এমন সময় বাড়ির পেছন দিকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে। সেই শব্দ শুনে সবাই চমকে উঠল। তারা বুঝতে পারলো এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায়। পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় 4 ক্রোশ দূরে মহেশপুরের ওঝার বাড়িতে। কিন্তু মুশকিল হলো, ওঝা এখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা বলতে থাকে। ওঝা সব কথা মন দিয়ে শুনে বলে, দেখো বাবা, আমার বয়স হয়েছে, তাছাড়া আজ 1 সপ্তাহের উপরে আমি উঠে হাঁটতে পারছি না। একটু সুস্থ হলে আমি গিয়ে সব ব্যাপারটা দেখে আসবো। এখন বলো তো, তোমাদের ঘরে মোট কতজন লোক আছে? নগেনের ছেলে বললে, ওই সব শুদ্ধ 8 জন। ওঝা বললে, আমি তোমাকে 8টা মাদুলি দিচ্ছি, কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে, আর ছেলেদের গলায় বেঁধে দেবে। আর এই 4টে পেরেক দিচ্ছি তোমাদের ভিটের ওই 4 কোণে পুঁতে দিও, তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না। এই কথা বলে ওঝা 8টা মাদুলি আর 4টে বড় বড় পেরেক তার হাতে দিল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো। তারপর ওঝার কথা মতন সকলকে মাদুলি পরানো হলো, আর পেরেক পুঁতে দেওয়া হলো বাড়ির 4 কোণায়। সেদিন থেকে নগেন দুলুইয়ের বাড়িতে ভূতের উপদ্রব একেবারে কমে গেল বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল। গায়ের লোকের ঘর থেকে হাঁস, মুরগি, ছাগল প্রায় চুরি হতে লাগলো। অন্ধকারে সে ছায়ামূর্তিকেও দেখলো অনেক লোক। তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম করে, আবার কারো বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, মানুষের হাড় পড়তে থাকে, আবার কারো ঘরের চালে মরা পোড়া কাঠ, বাঁশ পড়ে থাকে। সারা গায়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধে হতে না হতে যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগলো। সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতন জনশূন্য মনে হয়। সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শ্মশানে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার উপর তুলে আগুন দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো। এদিকে অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মরাটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের উপরে বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেল। শুধু চিতাটাই জ্বলছে, মরার আর পাত্তা নেই। লোকগুলো রীতিমতন ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকার ছাদের উপরে হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল। অনেক আগেই সে ব্যাপারটা সে লক্ষ্য করেছিল, কিন্তু শবদাহীরা পাছে ভয় পায়, এজন্য সে চুপচাপ দেখেই যাচ্ছিল। সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল, তখন নৌকার মাঝি চেঁচিয়ে বললে, আহা, ভয় পেও না, ভয় পেও না, তোমরা ওইখানে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো। নৌকার মাঝিটি ছিল একজন বেশ নামকরা ভূতের ওঝা। সে একটা পুটলি হাতে নিয়ে আর এক হাতে হুকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কি সব মন্ত্র বলতে বলতে লোকগুলোর চারপাশে কি যেন সব ছড়িয়ে দিয়ে বসে হুকোর 2-1 টান দিয়ে বললে, কোনো ভয় নেই তোমাদের,
ভূতের বাবারও সাধ্য নেই যে আবার তোমাদের কাছে আসে, বুঝলে? আমি গণ্ডি কেটে দিয়েছি। যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল হলে বাড়ি চলে যাবে। দিনের বেলা ভূত লোকের কাছে আসে না। একজন জিজ্ঞেস করলো, আচ্ছা মরাটা তাহলে গেল কোথায়? মাঝি বললে, তাকে চিতা থেকে তুলে নিয়েছে। মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কারোর মুখে কোনো কথা নেই। মাঝি বলল, হ্যাঁ হ্যাঁ, তাকে তুলে নিয়েছে। ওদের মধ্যে একজন যুবক বললে, হ্যাঁ, আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে? মাঝি বললে, গাছের ওপর থেকে হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল। তাই দেখে মাঝি বললে, হ্যাঁ, কে বিশ্বাস হচ্ছে না বুঝি? দেখতে চাও? যুবক বলল, বেশ দেখান, তাহলে বিশ্বাস করব। দেখান দেখি। দেখো আবার অজ্ঞান হয়ে পড়বে না তো? না না, এখনো যখন হয়নি তখন আর হব না। দেখান দেখান, আপনি দেখান। বেশ, তাহলে এসো আমার সঙ্গে। এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বট গাছের উপর ইশারা করে দেখিয়ে দিল। ওই যে দেখো, ওই যে। সকলে দেখল বট গাছের মগডালের উপরে বসে একটা বীভৎস কঙ্কাল তাদের সেই মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে এসে দাঁড়ালো। মাঝি বলল, আরে ভয় নেই। কি এবার বিশ্বাস হলো তো? তোমাদের কোনো ভয় নেই, চিন্তা করো না কিছু। ও গাছ থেকে নেমে আসতে পারবে না, আর কোথাও যেতেও পারবে না। আমি গাছটাকে গণ্ডি করে দিয়ে এসেছি। এই কথা বলে মাঝি হুকোটা সেখানে রেখে পুটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আর তোমরা এখানে চুপচাপ বসে থেকো, কেমন? চুপচাপ বসে থেকো। মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বলল, আপনি আমাদের এখানে ফেলে রেখে যাবেন না। সকাল হলে তারপরই না হয় যাবেন। দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনারা এখানে থাকুন না। মাঝি হেসে বলল, ভয় নেই, আপনারা এখানে বসুন, আমি ওর পরিচয়টা জেনে আসছি, বসুন। মাঝি চলে গেল বটগাছের দিকে। লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল। স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে, আরে তুই কে? আমি নগেন দুলুই। তোর বাড়ি কোথায় রে? বাঁধের উপরে, বাগদি পাড়ায়। বাড়িতে তোর কে কে আছে শুনি? আমার বউ, 2 ছেলে, তাদের বউ আর নাতি নাতনি। আচ্ছা ঠিক আছে, তুই গাছে বসে থাক। পালাবার চেষ্টা করলে জ্বলে পুড়ে মরবি, কিন্তু আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি। মাঝি আবার ফিরে এলো। লোকগুলোকে বললে, সকাল হলেই আপনারা গায়ে গিয়ে ওই লোকজন ডেকে আনবেন, বুঝলেন? দেখতে দেখতে পূর্ব দিক ফর্সা হয়ে এলো। গাছে গাছে পাখি ডেকে উঠল। একটু পরে সকাল হলো। 2 লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে। নগেন দুলুইয়ের ছেলে দুটোও এলো। সবাই এলো বটগাছের নিচে। গাছের উপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মরা ঝুলছে দেখা গেল। মাঝি বলল, মরাটাকে ফেলে দে নগেন। সঙ্গে সঙ্গে
দমাস করে মরাটা মাটিতে পড়ে গেল। সবাই দেখে তো অবাক। মরাটার খানিকটা মাংস কে যেন খুবলে খেয়েছে। মাঝি বললে, নগেনের ভূতি মরাটাকে চিতা থেকে তুলে গাছে নিয়ে গিয়ে বসে বসে খেয়েছে। দিনের বেলা তো, তাই তোমাদের দেখাতে পারলাম না, তা না হলে দেখিয়ে দিতাম। মাঝি এবার বিড়বিড় করে কিসব মন্ত্র বলে উঠতেই গাছের উপর থেকে ক্ষণক্ষণে গলায় নগেন বলে উঠল, এবার আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, এবার আমাকে ছেড়ে দে। মাঝি বলল, তুই একেবারে এ দেশ থেকে চলে যাবি। নগেন বলল, না, যাব না, আমি এখানেই থাকবো। এখানেই থাকবি কেন? এখানে আমার বউ ছেলে রয়েছে যে, তাছাড়া বউটার জন্যই তো আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি, ওকেও আমি ঘাড় মোটকে শেষ করব। এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আপনি আমাদের রক্ষা করুন, হ্যাঁ রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। মাঝি বললে, তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? নগেনের বড় ছেলেকে মাঝি বললে, তুমি এক কাজ করো, তুমি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলে তোমার বাবা পেটজনি থেকে উদ্ধার পাবে। তখন গায়ের একজন বয়স্ক লোক বললে, এখন ওরা কি করবে যদি আজ রাতের কারো ঘাড় মোটকে দেয় বা গ্রামবাসীর ক্ষতি করে? মাঝি বললে, তা পারবে না, আমি গাছের চারদিকে গণ্ডি কেটে দিয়েছি, ও গাছ থেকে কোথাও যেতে পারবে না। 7 দিন এই গাছে ও বন্দি থাকবে, তার মধ্যে পিণ্ডি দেওয়া না হলে ও আবার ওই গায়ে গিয়ে উপদ্রব করা শুরু করবে কিন্তু। এবার নগেনের ছেলে বলে উঠল, না না, আমি আজই রওনা দিচ্ছি। তুই উদ্ধার হলে কি চিহ্ন রাখবি রে? এবার কিন্তু কোনো উত্তর এলো না। মাঝি বললে, বল, কি চিহ্ন রাখবি? এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব। মাঝি তখন লোকগুলোকে বললে, আপনারা মরাটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন। তারপর গ্রামবাসীদের বললে, আপনারা ফিরে যান, আজ থেকে এই গায়ে কোনো উপদ্রব হবে না নগেনের। এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায়। সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আধ খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায়। সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডি দিল, সেদিন দুপুরে মড়মড় করে ভয়ঙ্কর শব্দে বট গাছের একটা ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য। সেই দিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না।